ভোটে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল আর এবার জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল সাংসদ। তৃণমূলে বারাসাতের জেলা সভাপতির পদ থেকে গতকালই ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। পদত্যাগপত্রে নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল নেত্রীর কাছে আবেদন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভুইফোড় সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। তৃণমূলের রাজ্য সভাপতিকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। কাকলি ঘোষ দস্তিদার তিনি জেলা সভাপতির পদ ছাড়লেন, প্রশ্ন তুললেন দলের সিদ্ধান্ত নিয়ে। সর্বস্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। তারই হয়তো কোনো ভুল হয়েছে, নৈতিক দায় নিতেই হবে। তৃণমূলের জেলা সভাপতি পদে ইস্তফা দিয়ে বললেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল নেতাদের বৈভব নিয়েও প্রশ্ন তুলেছেন। ভুইফোড় সংস্থা এসে তৃণমূল কর্মীদের ধমকাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমাদের নেতা কর্মীদের হেনস্থা করেছে বললেন কাকলি ঘোষ দস্তিদার। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। বারাসাতে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, আর তারপরে তা নিয়ে সরব হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন এখন লোককে ডেকে তৃণমূলের পদ দিলেও কেউ আর পদ নেবে না। লোককে ডেকে পদ দিলেও টিএমসির পদ নিচ্ছে না, আগে পয়সা দিয়ে পদ নিত। উনি ছেড়ে দিয়েছেন, সে তো ঠেলাই পড়ে। এখন আর টিএমসির পদও কেউ নেবে না, পদে কেউ থাকবেও না, সেই পরিস্থিতি। মিটিং ডাকলে মুখ্যমন্ত্রী কোনো নেতা মন্ত্রীরা যাচ্ছেন না বা এমএলএরা যাচ্ছেন না। পরিস্থিতি বুঝতে পেরেছেন তো, ফুটো জাহাজ থেকে সবাই পালিয়ে যাচ্ছে। গতকাল নন্দীগ্রামে ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা ওকে হারিয়ে গো ব্যাক প্যাভিলিয়ন করে দিয়েছেন। শুধু তাই নয়, মিত্র ইনস্টিটিউশন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোট দেন সেখানেও 4টি বুথে তিনি হারিয়েছেন, এমনটাই গতকাল দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমি করব, ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দুহাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই গেছিলেন নন্দীগ্রামে, আর রবিবার সেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা করলেন শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। এদিন নন্দীগ্রামের সভা থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গও শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও ওনাকে আমি হারিয়েছি। শুধু ওনার বুথে নয়, ওনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি।
ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া আসনেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাকে, ফলে কিছুদিনের মধ্যেই ফের ভোট হবে নন্দীগ্রামে। এদিনের সভা থেকে আগামী দিনে পূর্ব মেদিনীপুরে জয়ের মার্জিন আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49। এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব। এটা আমাদের শপথ। সব মিলিয়ে বিধায়ক হিসাবে নন্দীগ্রাম ছাড়লেও তিনি যে নন্দীগ্রামের মানুষের থেকে দূরে যাননি এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ইডির হাতে গ্রেফতারের পর এবার ভাঙা হলো সোনাপাপ্পুর বেআইনি নির্মাণ। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়েছিল, কিন্তু তখন ভাঙা হয়নি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে অল আউট অ্যাকশন। ইতিমধ্যেই যে সোনাপাপ্পু ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এবার তার বেআইনি নির্মাণও গুড়িয়ে দেওয়া হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় 5 তলা ফ্ল্যাট, দুটো বহুতলের মাঝে এক ফালি জায়গা, তার মাঝেই একেবারে ঘেঁষাঘেঁষি করে মাথা তুলেছেন নতুন ফ্ল্যাট। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযান চালানো হয়েছিল। কোনো অনুমোদন ছাড়াই বহুতল তৈরি হচ্ছে বলে নজরে আসে পুরসভার আধিকারিকদেরও, কিন্তু তারপরেও ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেই বলছেন সোনাপাপ্পুর প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ইডির হাতে গ্রেপ্তার হন সোনাপাপ্পু। কেন্দ্রীয় এজেন্সিও আদালতে দাবি করে পুলিশ পলিটিশিয়ানদের মদতে ভয় দেখিয়ে জমি দখলের সিন্ডিকেট চালাতে নেই সোনাপাপ্পু। রবিবার কসবায় তার প্রমোটিং করা বেআইনি নির্মাণ ভাঙা হলো। দেখছি যে পুরো ফ্লোর সেটা ভাঙা হচ্ছে এবং কীরকম ইল্লিগাল সেটা আমরা দেখে নেব। ঠিক পাশের বিল্ডিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব প্রায় একেবারে নেই। পাশের বিল্ডিংটা আমরা যদি যাই তাহলে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়াল আমরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবো। এই দেখুন, হাত দিয়ে ছুঁতে পারছি, অর্থাৎ কোনো ছাড়ই প্রায় রাখা হয়। এই হচ্ছে ছাদ, পুরো ছাড়ই প্রায় রাখা হয়নি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনাপাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বেআইনি নির্মাণ দেখেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা? 5 বছর কাউন্সিলর আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি 4.5 বছর কাউন্সিলর আছি। 1 বছর একটা বিল্ডিং হলো, তাহলে আপনি সেই এলাকায় যান? বাড়িতে সব বিল্ডিং ঘুরে ঘুরে কে করছে না করছে সব বিল্ডিং এর প্ল্যান দেখা, এটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনাকে কেউ বিল্ডিং ডিপার্টমেন্ট মাইনে পায়, এটার জন্য বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হলো যে কোথায় কে বাড়ি করছে সেটা আইনসম্মত হচ্ছে কিনা দেখার জন্য। এটা কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। কসবার এই বেআইনি নির্মাণ এতটাই ঘিঞ্জি জায়গায় যে তা ভাঙার জন্য বুলডোজার আনা হলেও তা পৌঁছতেই পারেনি। শেষে পুরসভার হাম্বার পাতি ড্রিল মেশিন এনে কাজ শুরু করে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.